বাঘের চুলে 18 ঘা, ফারুকীকে প্রশ্ন করলে চাকরি খা। উপদেষ্টা চেয়ারে বসে সাধারণ নাগরিক থাকা যায়। উপদেষ্টা কিন্তু পরে বলেছেন যে তিনি কোনো প্রেশার দেন না, কিন্তু চাকরি যেই প্রশ্নটা করার কারণে গিয়েছে এটা সবাই বুঝতে পেরেছে। ফলে কে বা কারা প্রেশার দিয়েছে আমার মনে হয় সেইটা সরকারের খুঁজে বের করা উচিত। এই টেলিভিশন চ্যানেল যারা সাংবাদিকদেরকে কয়েক ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন তাদের জবাব দেওয়া উচিত যে তারা কি যে কোনো প্রশ্ন করলে কোথাও ভুল হলে কিংবা কোথাও যদি কোনো প্রশ্ন অপ্রীতিকর হয় কিংবা কোনো প্রশ্নের কারণে চাপ আসার সম্ভাবনা থাকে, যে কোনো কারণেই 6 ঘন্টার নোটিশে কোথাও কারো চাকরি খাওয়া যায় কেন? 6 ঘন্টার নোটিশে আপনি কি কোনো গার্মেন্টস শ্রমিককে চাকরিচ্যুত করতে পারেন? সাজা মানে কি ক্যাপিটাল পানিশমেন্ট? চাকরি নাই। চ্যানেল মালিকদের প্রথমে জবাব দেওয়া উচিত যে কি কারণে তারা সাংবাদিকদেরকে কয়েক ঘন্টার নোটিশে এইভাবে চাকরিচ্যুত করেন, এক কাপড়ে বের করে দিচ্ছেন। ব্যাপারটা এরকম কিন্তু চ্যানেলকে মূলত নিয়ন্ত্রণ করে সরকার, এবং সরকার চ্যানেলকে মূলত ফোর্সফুলি নিয়ন্ত্রণ করে। টেলিভিশন চ্যানেল বা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো যে প্রক্রিয়ায় তাদেরকে চাকরিচ্যুত করেছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার কোনো কাঠামো বাংলাদেশে রয়েছে কিনা, যে চাকরিচ্যুত হলেন যে সাংবাদিক তিনি আসলে কার কাছে বিচার চাইবেন? সরাসরি মামলা করবেন, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাবেন, না তথ্য কমিশনে যাবেন, প্রেস কাউন্সিলে যাবেন, কোথায় বিচার চাইবেন তিনি? টাকা যাবে দেশে সোনালী পের সাথে। সুপ্রিয় দর্শক, সকলকে সালাম এবং শুভেচ্ছা। শুরু করছি পলিটিক্যাল টিভির সাপ্তাহিক আয়োজন পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠান। রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আমাদের এই আয়োজনে আজকে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে পরিচিত হই, তারপর মূল আলোচনায় চলে যাব। আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রথিতযশা সাংবাদিক মুন্নি সাহা এবং রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, মিডিয়া এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে সম্প্রতি 3 জন বাংলাদেশের সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্নের জের ধরে। যদিও সংস্কৃতি উপদেষ্টা বলছেন এই সাংবাদিকদের চাকরিচ্যুতির ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না, এবং সংশ্লিষ্ট গণমাধ্যম আসলে এই তাদের এডিটোরিয়াল পলিসির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা দেখছি যে ধারাবাহিকভাবে গণমাধ্যমের উপরে, বিশেষ করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালীন সময়ে অনেক সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি সংস্কার সংকটে গণমাধ্যম, প্রশ্ন করা কি বারণ? উপদেষ্টাকে আসলে কি প্রশ্ন করা হয়েছিল, চলুন সেই বিষয়টি আরেকবার দেখে তারপর আলোচনায় ফিরি। বিচার, প্রথম কথা হচ্ছে আমার যেটা উত্তর দেওয়ার পরিষ্কার দিয়েছি, 1400 মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া যাওয়ার আগ পর্যন্ত, বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ইউ ক্যানট এক্সপেক্ট এ কাইন্ড অফ রিকনসিলিয়েশন প্রসেস টু স্টার্ট। দ্যাট ইজ এ ভেরি সিম্পল থিং। পৃথিবীর কোথাও এটা ঘটে না। এটা হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার উপলব্ধি। আর রিগার্ডিং দ্য মোটিভ, দ্যাটস নট মাই জব। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কি করবে। আমি এই বিষয়ে আর বলতে চাই। অনুষ্ঠানের নাম হচ্ছে সাংগ্রাই, তারপর মুরংদের অনুষ্ঠানের নাম হচ্ছে অন্য আরেকটা বাঙালির অনুষ্ঠান। বাঙালির অনুষ্ঠান ওটা পয়লা বৈশাখ মানে ওটা বাঙালির অনুষ্ঠান ছিল, এটা অন্যরা নিয়ে আসতেছেন আপনি, সেটা আলাদা আলাদা প্রসঙ্গ। 2 নম্বর হচ্ছে আপনি যে 1400 মানুষ নিতে, অবশ্যই যখন এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেজরিক বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. Bhai, please do some research. I'm talking about UN report. Please do your own research. Check. Man, please do your own research. Yeah. Well informed question with you, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন। কারণ কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি বায়াস উত্তর। এখন আপনাকে প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে? এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয় না এখনো। দিস ইজ অ্যাবসার্ড। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি
নিশ্চয়ই এই বক্তব্যটি আগেও শুনেছেন, তারপর আলোচনার সুবিধার্থে আমাদের দর্শক যারা এটি দেখেননি তাদের জন্য আমরা এটি প্রচার করলাম। আমি অংশবিশেষ দেখিয়েছি। আপনার মূল্যায়ন কি এই সংবাদ সম্মেলনটির পর দীপ্ত টেলিভিশনের মিজানুর রহমান এবং মাহমুদ শাহন এটিএন বাংলার এবং ফজলে রাব্বি চ্যানেল আই এই 3 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে? আমি পুরো ঘটনা প্রবাহটা মূলত মিডিয়ায় দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে যখন মাননীয় উপদেষ্টা ফারুকী একজন উপদেষ্টা, তখন তিনি সাংবাদিকদেরকে ফেস করছেন, উনি বলতে পারবেন না যে উনি সাধারণ নাগরিক হিসেবে কোনো মন্তব্য করবেন। যে অবস্থায় উনি ছিলেন, উনি উপদেষ্টা হিসেবে ছিলেন, সাংবাদিকরাও তাকে উপদেষ্টা হিসেবে প্রশ্ন করছিলেন, তাহলে উনি বলতে পারেন না যে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই। সাধারণ নাগরিক হিসেবে বলতে চাইলে আমাদের মতো এরকম এসে কোথাও দাঁড়িয়ে বলতে হবে, উপদেষ্টা চেয়ারে বসে সাধারণ নাগরিক থাকা যায়। দ্বিতীয় যেটি আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে 1400 সংখ্যাটি নিয়ে একটি প্রশ্ন এসেছিল এবং সাংবাদিক যেটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে এই 1400 ব্যাপারে আপনি কি করে নিশ্চিত হলেন। তিনি বলেছেন তিনি ভলকার টার্কের যে রিপোর্ট, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে রিপোর্ট ভলকার টার্ক, সেই রিপোর্টের উল্লেখ করেছেন, সেটা উনি করতেই পারবেন, রেফারেন্স দিয়েছেন, রিপোর্টটা আমি পরে বলছি। কিন্তু চাকরিচ্যুতির যে বিষয়টি, উপদেষ্টা কিন্তু পরে বলেছেন যে তিনি কোনো প্রেশার দেন না, কিন্তু চাকরি যেই প্রশ্নটা করার কারণে গিয়েছে এটা সবাই বুঝতে পেরেছে। ফলে কে বা কারা প্রেশার দিয়েছে আমার মনে হয় সেইটা সরকারের খুঁজে বের করা উচিত। আর যদি কেউ প্রেশার না দিয়ে থাকে তাহলে এই টেলিভিশন চ্যানেল যারা সাংবাদিকদেরকে কয়েক ঘন্টার নোটিশে চাকরিচ্যুত করেছেন তাদের জবাব দেওয়া উচিত যে তারা কি যে কোনো প্রশ্ন করলে, কোথাও ভুল হলে, কিংবা কোথাও যদি কোনো প্রশ্ন অপ্রীতিকর হয়, কিংবা কোনো প্রশ্নের কারণে চাপ আসার সম্ভাবনা থাকে, যে কোনো কারণেই হোক, 6 ঘন্টার নোটিশে কোথাও কারো চাকরি খাওয়া যায় কিনা। আমার পুরো ব্যাপারটা মনে হয়েছে এরকম যে বাঘের চুলে 18 ঘা, ফারুকীকে প্রশ্ন করলে চাকরি খা। ব্যাপারটা তো এরকম না। 6 ঘন্টার নোটিশে আপনি কি কোনো গার্মেন্টস শ্রমিককে চাকরিচ্যুত করতে পারেন? 8 ঘন্টা 10 ঘন্টার নোটিশে আপনি বাংলাদেশের কারো চাকরি এইভাবে নক করতে পারেন? চাকরি যদি যেতেই হয় তাহলে একটা নির্দিষ্ট প্রসেস তো এই চ্যানেলগুলিতে থাকবে। তিনি কি অন্যায় করেছেন তাকে জবাবদিহি করতে হবে, কোথায় ভুল হয়েছে তাকে নোটিফাই করতে হবে। তিনি যদি আত্মপক্ষ সমর্থন করতে না পারেন তখন তাকে সাজা দিতে হবে, এবং সাজা মানে কি ক্যাপিটাল পানিশমেন্ট? চাকরি নাই, আর কোনো সাজা নাই পৃথিবীতে। সাসপেন্ড করা যায়, উইথড্র করে তাকে অন্য বিটে রিপোর্ট করতে দেওয়া যায়, অধিকতর কম গুরুত্বপূর্ণ জায়গাতে কিছুদিন বসিয়ে রাখা যায়, তাকে শাস্তিমূলক ভাবে অন্য দায়িত্ব দেওয়া যায়, তাই না? কিন্তু মানে কোনো প্রশ্ন হয়েছে এবং সেই প্রশ্নটি অপ্রীতিকর হয়েছে, সেই প্রশ্নটি ভুলও হতে পারে, সেই প্রশ্নটি এমনকি একটা অযথা প্রশ্ন হতে পারে। আমরা তো দেখেছি এরকম কত অযথা প্রশ্ন। প্রশ্নটি কি ভুল করেছেন মানে আপনার প্রশ্নের ভুল নিয়ে আমি যাচ্ছি না। প্রশ্ন তো আপনি যে কোনো কিছু করতে পারেন, কিন্তু যারা তাদের চাকরিচ্যুত করেছেন তাদের কাছে নিশ্চয়ই এটা ভুল মনে হয়েছে, তা না হলে তারা কেন চাকরিচ্যুত করবেন? একটা ঠিক প্রশ্ন করার জন্য তো কেউ কাউকে চাকরিচ্যুত করতে পারে না। ফলে এই চ্যানেল মালিকদের প্রথমে জবাব দেওয়া উচিত যে কি কারণে তারা সাংবাদিকদেরকে কয়েক ঘন্টার নোটিশে এইভাবে চাকরিচ্যুত করেন, এক কাপড়ে বের করে দিচ্ছেন। ব্যাপারটা এরকম কিন্তু, এবং এটা একটা অন্যায়। একটি প্রতিষ্ঠান কোনোভাবেই তার ওখানে যারা চাকরি করে তাদেরকে এইভাবে চাকরিচ্যুত করতে পারেন না। চাকরিচ্যুত করার প্রক্রিয়া আছে বাংলাদেশে, চাকরিচ্যুত করার নিয়ম আছে, এবং সাংবাদিকদের বেলায় কিন্তু একটি ডেকোরাম আছে, একটা পরম্পরা আছে যে সাংবাদিকদের চাকরিকে এইভাবে যেতে পারে কিনা। এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এক ধরনের অথরিটারিয়ান মানসিকতা, কর্তৃত্ববাদিতা, এক ধরনের যা ইচ্ছা তাই করতে পারার বিষয়, এটি সর্বক্ষেত্রে ঢুকে গিয়েছে। এবং চ্যানেল মালিকদের ক্ষেত্রে আমরা আগেও এরকম দেখেছি, তারা যেটা প্রথম করছেন তা কিন্তু না, এটা তারা করেছেন আগে, এবং আমরা দেখছি যে এটি আরো বেড়েছে। এবং এই সরকারের সময় এসে ঘন ঘন এটা আমরা হতে দেখছি। আমরা দেখেছি কোন একটি চ্যানেলের মধ্যে লোকজন ঢুকে পড়ে চাকরিচ্যুত করার জন্য কাউকে চাপ দিয়েছে, আমরা দেখেছি স্ট্যাটাস দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েক ঘন্টার মধ্যে একটা প্রশ্ন করে হয়তো চ্যানেলে পৌঁছানোর আগেই তার চাকরি নট করার যে চিঠি সেটা ইস্যু হয়ে গিয়েছে। আরো মজার ব্যাপার হচ্ছে এই চিঠিগুলি সরাসরি ফেসবুকে চলে আসে। মনে হচ্ছে এরকম যে সবাই ফেসবুক তান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য অস্থির হয়ে উঠেছে। এমনকি উপদেষ্টা নিজে পর্যন্ত এসে তার কাজের ব্যাখ্যা দেন ফেসবুকে। উপদেষ্টা তো ফেসবুকের জনগণের উপদেষ্টা না, উপদেষ্টা কিন্তু একেবারে গ্রামের সেই যে লোকটি কোনো ইলেকট্রনিক বিষয় ব্যবহার করতে জানে না,
সেইখান থেকে শুরু করে যে নাগরিক নাসাতে চাকরি করে উনি সবার উপদেষ্টা, সবকিছু ব্যাখ্যা এসে ফেসবুকে দিতে হয় কেন? এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে ফেসবুক তান্ত্রিক বাংলাদেশ, এটা আপনি একটা জায়গায় প্রশ্ন করেছেন, আমি যতটুকু বুঝতে পারছি যে টেলিভিশন চ্যানেল বা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো যে প্রক্রিয়ায় তাদেরকে চাকরিচ্যুত করেছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার কোনো কাঠামো বাংলাদেশে রয়েছে কিনা, যে চাকরিচ্যুত হলেন যে সাংবাদিক তিনি আসলে কার কাছে বিচার চাইবেন? সরাসরি মামলা করবেন, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাবেন, না তথ্য কমিশনে যাবেন, প্রেস কাউন্সিলে যাবেন, কোথায় বিচার চাইবেন তিনি? এটা আমার ধারণা মনীষা ভালো বলতে পারবে, কারণ সে কিন্তু আসলে একেবারে তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা করে একটা চ্যানেলের প্রধান দায়িত্ব পালন করছে। আমার ধারণা আমার বন্ধু মুন্নিটা ভালো বলতে পারবে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে প্রকৃত অর্থে বিচার চাওয়ার কোনো জায়গা নাই। কেননা যেসব জায়গাতে সাংবাদিকরা কমপ্লেইন করতে পারে তারা কমপ্লেইন করতে পারে, কিন্তু যারা এই কমপ্লেইনটা শোনে তাদের চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা নেই। ইংল্যান্ডে অফকম আছে, ইউরোপে একটা ডেকোরাম আছে সব দেশে, সেইখানে কোনো চ্যানেলে উপস্থাপক থেকে শুরু করে চ্যানেলে যিনি আসেন আলোচনা করতে তিনি পর্যন্ত কোনো রেশিয়াল কমেন্ট, কোনো মানে পার্শিয়াল কমেন্ট, কোনো হেট্রেড, কোনো বিদ্বেষবশত কোনো শব্দ এগুলো তারা উচ্চারণ করতে পারে না। জেন্ডার ইনসেনসিটিভ শব্দ তারা সেগুলো উচ্চারণ করতে পারে না। একটা নিয়ম আছে, কেউ অভিযোগ দিতে হবে। এই 3 সাংবাদিক যে অপরাধ করেছেন সেই সাংবাদিক আমি পুরো প্রসেসে যাচ্ছি না তাদের, আমি তাদের পুরো প্রসেসে যাচ্ছি না, কিন্তু ইংল্যান্ডে একটা অথরিটি আছে বা ইউরোপে অথরিটি আছে যেখানে আপনি অভিযোগ করতে পারবেন। এমনকি চ্যানেলের শব্দ এবং ছবি ঝিরঝির করলেও একজন কমপ্লেইন করতে পারে। কিন্তু আমাদের এখানে না দর্শকের কমপ্লেইন করার সুযোগ আছে যে আমি চ্যানেল দেখতে পাই না, একজনের ছবির সাথে আরেকজনের গান ভেসে আসে, এটাও সে কমপ্লেইন করতে পারে না। আবার এটাও কমপ্লেইন করতে পারে না যে কেউ সেখানে অন্যায় কোনো কথা বলছে। আবার যিনি সাংবাদিক কিংবা যিনি মিডিয়া কর্মী তিনিও কমপ্লেইন করতে পারেন হয়তো দু একটা জায়গায়, কিন্তু যাদের কাছে তিনি কমপ্লেইন করবেন চ্যানেলকে কিছু বলার সাধ্য তাদের নাই। চ্যানেলকে মূলত নিয়ন্ত্রণ করে সরকার, এবং সরকার চ্যানেলকে মূলত ফোর্সফুলি নিয়ন্ত্রণ করে। সরকার নিজেও যে কোন আইনের ভেতর দিয়ে চ্যানেলকে নিয়ন্ত্রণ করে আমার ধারণা সরকার সেটা জানেন।